পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে ঢেউ খেলানো রাঙামাটির দেশ পুরুলিয়া। একদিকে অযোধ্যা পাহাড়, জঙ্গল, বামনি, টুরগা ঝর্ণা, হাতির পাল, হরিণ, বাঘ, এরই মাঝে সমতল ভূমি, মাঝে দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। এই লালমাটি, পাহাড় আর বনের দেশ পুরুলিয়ার আকাশে বাতাসে ভেসে বেড়ায় ভাদু টুসুর গান। এখানকার শিকড়ে লেপ্টে থাকা এই লোকগানের সাথে মিশে রয়েছে ইতিহাস ও কিংবদন্তির রূপকথারা। পুরুলিয়ার ইতিহাসে রাজা ও রাজবংশের ইতিহাস বলতেই উঠে আসে প্রায় 2000 বছরের প্রাচীন পঞ্চকোট রাজবংশের কথা। পঞ্চকোট রাজবংশের সপ্তম ও শেষ রাজধানী ছিল কাশীপুর। আর এই রাজবংশের সবথেকে বিখ্যাত রাজা ছিলেন রাজা নীলমণি সিংহদেও। 1832 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1914 খ্রিস্টাব্দের মধ্যে কাশীপুর রাজবাড়ির বিশাল পরিবর্তন হয়। রাজা নীলমণি সিংহদেও এবং তার সুযোগ্য পুত্র রাজা জ্যোতিপ্রসাদ সিংহদেওর হাত ধরে এক অনন্ত কৃতিত্বের নিদর্শন হয়ে দাঁড়ায় কাশীপুর রাজবাড়ি। আধুনিক যুগের বাংলা সাহিত্যে পঞ্চকোটের সংযোজন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 6টি সনেটের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে পুরুলিয়া শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। জীবন সায়ান্নে কবি কাশীপুরে কাটিয়েছিলেন মহারাজা নীলমণি সিংহদেওর রাজ দরবারে। এই নীলমণি সিংহদেওর সভা গায়ক ছিলেন যদু ভট্ট এবং তার পিতৃদেব মধুসূদন ভট্টাচার্য। যদু ভট্টকে রঙ্গনাথ উপাধি দেওয়া হয়। ভাদু গানেরও পৃষ্ঠপোষক ছিলেন নীলমণি সিংহদেও। সেই সময় রাজবাড়ির দরবার থেকে ভেসে আসত ঝুমুর, ভাদু সহ বিষ্ণুপুরের উচ্চাঙ্গ ঘরানার বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত। মৃদঙ্গের বোল আর বাঁশির মিঠে সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে থাকত। জনশ্রুতি আছে যে সেই সময় লখনৌ থেকে বাইজিরা আসতেন সঙ্গীত রসিক রাজা নীলমণি সিংহদেওকে গান শোনাতে। সেই রকমই একজন সুন্দরী বাইজি এসেছিলেন সুদূর লখনৌ থেকে, যার নাম ছিল মুন্নি বাই। তার রূপের এবং কণ্ঠের খ্যাতি ছড়িয়ে পড়েছিল রাজ পরিবারের বাইরেও। প্রতি সন্ধ্যায় রাজবাড়ির সান্ধ্য বাসরকে নিজের অপরূপ রূপমাধুরী, অসাধারণ নৃত্য ও সঙ্গীতের মাধুর্যে মুগ্ধ করে রাখার জন্যই রাজা নীলমণি সিংহদেও তাকে আশ্রয় দিয়েছিলেন রাজবাড়ির রাজমহলে। মুগ্ধ রাজা তাকে মুন্নিবাই না বলে মণিবাই বলে ডাকতেন। তবলার বোল, সানাইয়ের মূর্ছনা, সারেঙ্গির সুর আর বাঁশির আওয়াজ, মণিবাইয়ের পায়ের নুপুরের নিক্কণ, তার সাথে তার অসাধারণ নাচ গান রাজমহলকে মুখরিত করলেও রাজ দরবারের আভিজাত্য ও শৃঙ্খলা রাজা আর মণির প্রেমকে পূর্ণতা দেয়নি শেষ পর্যন্ত। শিক্ষিত ও পরাক্রমী রাজা নীলমণি সিংহদেও 1857 সালের সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করে পুরুলিয়ার ট্রেজারি লুটের অপরাধে কারাদণ্ডে দণ্ডিত হন। কাশিম বাজারের মহারানী স্বর্ণময়ী তাকে 44 বিঘা জমির পরিবর্তে মুক্ত করেন। 1852 সালে রাজ সিংহাসনে বসেছিলেন। হতে পারে তারপরেই রাজা তাকে লখনৌ থেকে নিয়ে এসেছিলেন, তবে তার কোনো ছবি পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় তিনি বীরভূমের পাকুর গ্রামের এক হিন্দু রমণী ছিলেন। আবার কেউ কেউ বলেন গড় মান্দারণের পাশের কোনো গ্রামে তার বাড়ি ছিল। সেখান থেকে এক মুসলিম দর্জি তাকে লখনৌ নিয়ে গিয়ে বাইজি কোঠিতে বিক্রি করে দেন। রাজপরিবারের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার্থে রাজা নীলমণি সিংহদেও তার বড় আদরের মণিকে পুনর্বাসনের নামে নির্বাসনে পাঠিয়েছিলেন পুরুলিয়া শহরে। বর্তমান চকবাজারের কাছে তৎকালীন শহরের কেন্দ্রস্থলে তাকে প্রচুর অর্থ, আবাস ও স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন রাজা। তার সেই বসত বাড়িটি এখন প্রায় ভগ্নদশা এবং দোতলায় ওঠার জন্য 17টি সিঁড়ি থাকায় বাড়িটিকে এখনো 17 সিঁড়ি বলা হয়। বসত বাড়ির সীমানার নির্দেশক রাস্তাটির নাম আজও মণিবাইজি লেন। পুরুলিয়া শহরে থাকতে থাকতেই তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন ও তার নাম হয় মনমোহিনী দাসী। তার বাড়ির উল্টো দিকে তিনি তার আরাধ্য দেবতা রাধা গোবিন্দ জিউর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে আজও নিত্য পুজো হয়। মন্দিরটির প্রতিষ্ঠা হয় 1898 সালে। তখন তার বয়স ছিল 60। সেই হিসেবে তার জন্ম 1838 সালে, অর্থাৎ তিনি তার 16 থেকে 19 বছরের মধ্যে কাশীপুরে আসেন। রাজা নীলমণি সিংহদেও যখন তাকে পুনর্বাসন দেন পুরুলিয়া শহরে, তখন তার বয়স মাত্র 32 বছর। মণিবাইজি লেনে ঘোড়া বাঁধার মোটা মোটা লোহার কড়া দেখে অনুমান করা হয় তিনি তখনও বিগত যৌবনা হননি এবং তার কাছে বহু রাজা, জমিদার সহ বিশিষ্ট লোকদের নিয়মিত যাতায়াত ছিল, যারা ঘোড়ায় চড়ে আসতেন শুধুমাত্র তার নৃত্য, গীত ও রূপমাধুরীর টানে। এবারে আসি মণিবাইজি প্রতিষ্ঠিত পুরুলিয়ার ঐতিহ্যবাহী পেতলের রথ প্রসঙ্গে।
যা আজও পুরুলিয়াবাসীর গর্বের বস্তু। 1911 সালে তিনি পুরুলিয়া পৌরসভার কাছে আবেদন করেন একটি রথ নির্মাণের জন্য। পুরুলিয়া শহরে তিনি রথযাত্রার অভাব অনুভব করেন, তখন তার বয়স 73 বছর। পৌরসভা রথ নির্মাণের অনুমতি দিলে তিনি 1319 বঙ্গাব্দের 26শে পৌষ ইংরেজি 1912 সালে রথ নির্মাণের কাজ শুরু করেন বাঁকুড়া পাতলাপুর নিবাসী শিল্পী শ্রী আশুতোষ কর্মকারকে দিয়ে। রথের সামনে তোরণের ওপরে লিখিত আছে মনমোহিনী বৈষ্ণবীর রথ, যা লোকমুখে আজও মণিবাইজির রথ। রথযাত্রার সূচনা হয় 1320 বঙ্গাব্দ রথযাত্রার দিনে, ইংরেজি 1913 সালে। তখন রথটির উচ্চতা ছিল প্রায় 25 ফুট, দৈর্ঘ্য প্রস্থ 12 বাই 12 ফুট। বর্গাকার রথটির 10টি চাকা ছিল। বাইরের কাঠামোর আয়তন 144 বর্গফুট। শিল্পী আশুতোষ কর্মকার তার নিজস্ব শৈল্পিক নৈপুণ্যে লোহার কাঠামোর ওপরে পিতলের পাত বসিয়ে তৈরি করেন এই দৃষ্টিনন্দন রথটি। এটি একটি 9 চূড়োর নবরত্ন রথ। রীতি অনুযায়ী রথটিতে গর্ভগৃহ, বহিরাঙ্গন, প্রদক্ষিণ পথ, শ্রীমুখশালা সবই আছে। রথযাত্রায় মনমোহিনী বৈষ্ণবীর আরাধ্য দেবতা রাধা গোবিন্দর বিগ্রহ রথে অধিষ্ঠান করেন, আর রথের শীর্ষে থাকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। প্রথম দিকে পর্যাপ্ত আলো না থাকায় সূর্যাস্তের পূর্বে রথযাত্রা শেষ করতে হতো। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা করতালি দিয়ে হরিনাম করতে করতে রথের পুরো ভাগে চলতেন। 20 জন বলশালী লোক যথেষ্ট পারিশ্রমিকের পরিবর্তে রথ টানত। 1963 সাল থেকে গ্যাস বাতির আলোয় সজ্জিত হয়ে রথযাত্রা আরম্ভ হয় সূর্যাস্তের পরে। আরও পরে 1971 সাল থেকে বৈদ্যুতিক আলোর সংযোজনে রথ আরও ঝলমলে ও আধুনিক হয়ে ওঠে। শহরের রাস্তা সংকীর্ণ হওয়ায় 1969 সালে রথটির আমূল সংস্কার করা হয়। চাকার সংখ্যা 10 থেকে 8 করা হয়। বাইরের কাঠামো 100 বর্গফুট করা হয়। দৈর্ঘ্য ও প্রস্থ 2 ফুট করে কম করা হয়। 2002 সাল থেকে যন্ত্রচালিত ট্রাক্টরের সাহায্যে রথ টানা হয়। 1911 সালের উইল মোতাবেক রথ পরিচালনার দায়িত্ব মনমোহিনী বৈষ্ণবী এক অছি পরিষদের হাতে দিয়ে গেছেন। রথ উৎসবের ব্যয়ের অর্থ আসে মনমোহিনী দেবীর স্থাবর সম্পত্তির ভাড়া থেকে। রাধা গোবিন্দ প্রেমী এবং পুরুলিয়া রথ উৎসবের সৃষ্টিকর্ত্রী মনমোহিনী দাসীর মৃত্যু হয় 1916 সালে 77 বছর বয়সে, রথযাত্রা শুরু হওয়ার 3 বছর পরে। বৈষ্ণবীয় রীতি অনুসারে তার মরদেহ সমাধিস্থ করা হয় স্থানীয় ধপঘাটা অঞ্চলে। পুরুলিয়ার বুকে শেষ হয় মুন্নি বাইজি থেকে পরিবর্তিত হওয়া মনমোহিনী বৈষ্ণবী নামের এক বর্ণবহুল চরিত্রের। কলমে ভাস্কর বাগচি, সম্পাদনায় আসিফ আনসারি। পুরুলিয়া জঙ্গলমহল নিউজের একটি প্রতিবেদন। মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে, ডেকোরেশন হয়ে যাবে আমাদের। হ্যাঁ, আর যে ফিনিশিং টাচটা প্রতিদিন মানে লাইট ফাইটগুলো লাগবে। আর বিকেলবেলায় 5টা থেকে রথ বেরোবে মোটামুটি এখান থেকে পোস্ট অফিস মোড়, আর 7টার সময় লাইট ফাইট জ্বললে পর তখন মানে মেন রথযাত্রা শুরু হবে সন্ধ্যে 7টার থেকে। এবছর অতটা ক্রেজ দেখতে পাচ্ছি না এখনও অবধি। তবে মেলার দিনে কী হবে তারা ওয়েদারের উপর ডিপেন্ড করছে। মানে যদি বলা যায় মানে আগে যেহেতু দিন বাই মানে প্রতিদিন কমে কমে যাচ্ছে বছর বছর, একটা কিছু নেই, যা হয় চিরাচরিত তাই হবে। মোটামুটি 4 থেকে 5 হাজার তো হয় আনুমানিক। মন্দিরের যে মানে সিস্টেম আছে সেভাবেই ভোগ প্রসাদ তৈরি হয়। হ্যাঁ, মন্দিরে যারা আসেন সেদিনে পুজোর সময়তে তাদেরকে অবশ্যই প্রসাদ দেওয়া হয়। এটা পোস্ট অফিস মোড় থেকে চলে যাবে নওপাড়া রথতলা, আবার উল্টো রথের দিন ঠিক ওইখান থেকে এসে আবার এখানে আসবে। ওই রথতলা মোড়ই বলে নামই ওখানে, রথতলা মোড় নামই ওঠে। স্টেশন যাওয়ার পথে পড়ে, ওখানে পার্সোনাল একটা গ্যারেজ আছে রথে রাখার জন্য, সেই গ্যারেজেই রথ 12 মাস থাকে, দিন 7 ম্যাক্সিমাম। আশা করা যায় ওয়েদার মৌসুম যদি ভালো থাকে ভিড় হয়, অন্যান্য বছর হয় না না। তবে মানে আবহাওয়ার উপর নির্ভর করে অনেকটা। আমার নাম শহীদুল্লাহ দত্ত, সেবাই।